কিছুদিন পর ঈদ, ঈদে অনেক আনন্দ করব। কিন্তু সবচেয়ে ভয়ের যে ব্যাপার আমাদের জন্য, ঈদের কিছুদিন পরেই আমাদের অর্ধবার্ষিক হাফ ইয়ারলি পরীক্ষা। পরীক্ষা আসলে আমাদের মধ্যে নানা ধরনের ভয় কাজ করে, টেনশন কাজ করে। কতটুকু পড়বো, কিভাবে সিলেবাস এত পড়া শেষ করব। এর জন্য এসএস ফিউচার স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য পিডিএফ এ সাজেশন দেওয়া আছে। যে কি পড়লে বইয়ের কতটুকু পড়লে আমরা পরীক্ষাতে আরো ভালোভাবে লিখতে পারবো, অ্যান্সার করতে পারবো। একটা জিনিস কিন্তু ভাইয়া মনে রাখতে হবে। আমরা যদি পড়াটা বুঝে গুছিয়ে পড়ি, তাহলে আমাদের কিন্তু অনেক প্রেশার কমে যায় এবং পড়াটা অনেক ইজি হয়ে যায়। কিন্তু প্যানিক করা বা ভয় পাওয়া যাবে না। গুছিয়ে পড়তে হবে। এবং অবশ্যই আমার মতো ফাঁকিবাজ যারা আছো, আমার মতো যারা ফাঁকিবাজ, তাদের জন্য কিন্তু সাজেশন একটা হেভেনলি ব্যাপার। হ্যাঁ? যে সাজেশন থাকলে পড়াটা একদম ইজি হয়ে যায়। কোন প্যারাই আর হয় না। আমরা এখন সাজেশনে দেখব যে আমরা কি পড়তে পারি। কিন্তু একই সাথে আমরা যেটা মনে রাখবো ভাইয়া, এই সাজেশন পড়ার সময় আমরা কিন্তু যেই চ্যাপ্টারে যে টপিক দেওয়া, ফাঁকিবাজের মতো শুধু শেষক পড়বো, বাকি কিচ্ছু পড়বো না, সেটা করা যাবে না। আমরা যেই চ্যাপ্টারে যে টপিকগুলো দেওয়া, সেসব একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো। আর বাকি যে টপিকগুলো রয়েছে, সেসবও আমরা পড়বো। পুরো চ্যাপ্টারটা পড়ে যেসব এখানে দেওয়া, সেসব টপিকের উপরে আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো। কেমন? তাহলে দেখি তোমাদের সাজেশনটা কি? আমাদের প্রথম অধ্যায় থেকে আমাদের সাজেশন হচ্ছে ১৯৬৯ এর গণ অভ্যুত্থান, রাষ্ট্র আন্দোলন, ১৯৭০ এর সাধারণ নির্বাচন। আর বাকি হচ্ছে যুক্তফ্রন্ট গঠন ও প্রাদেশিক নির্বাচন, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য, ৬ দফা, ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা। এই যে এখান থেকে একটু খেয়াল করো, গণ অভ্যুত্থানের একটা হিস্ট্রি আছে, রাষ্ট্র আন্দোলনের একটা হিস্ট্রি আছে, ৭০ এর নির্বাচন কিভাবে হলো, কোন দল ছিল, কতটুকু ভোট পেল, কতটুকু সিট পেল, ৭০ এর নির্বাচনের পরে কি হলো, বড় একটা হিস্ট্রি আছে। আবার এই যে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য, এখানে কিন্তু ভাইয়া পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্যে আমরা কিন্তু ইজিলি কয়েকটা ব্যাপার দেখি। আমরা পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্যে লিস্ট দেওয়া আছে আমাদের বইয়ে, যে কি বৈষম্য, কোন খাতে কতটুকু বৈষম্য হয়েছিল, সেটা আমরা একটু গুরুত্ব দিয়ে পড়ে ফেলবো। কেমন? আর দ্বিতীয় অধ্যায় আছে ঢাকা শহরের প্রত্ন নিদর্শন, জাদুঘরের সংরক্ষিত প্রত্ন সম্পদ। ঢাকা শহরে কি সুন্দর জিনিস আছে, আর জাদুঘরে কি প্রত্ন সম্পদ সংরক্ষণ করা, ব্যাস এইটাই কিন্তু পুরো চ্যাপ্টারে দেওয়া। এটা আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো, তাহলেই হবে। কেমন? আর সেই সাথে আমরা আমাদের তৃতীয় অধ্যায় থেকে ২৫শে মার্চের যে হত্যাযজ্ঞ, মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও অস্থায়ী সরকার গঠন, মুক্তিযুদ্ধের প্রিপারেশন কিভাবে না হয়, অস্থায়ী সরকার কিভাবে গঠন করা হয়, মুক্তিবাহিনী গঠন ও কার্যক্রম, গণহত্যা ও নির্যাতন, এই চারটায় অনেক হিস্ট্রি দেওয়া, আমরা দেখে শুনে আস্তে আস্তে পড়ব। আর মুক্তিযুদ্ধে দেশি ও বিদেশি সহযোগিতা, যৌথ বাহিনীর নেতৃত্বে চূড়ান্ত যুদ্ধ, মুক্তিযুদ্ধে বিরোধী শক্তি, এই তিনটা আমরা গুরুত্ব দিয়ে পড়ে ফেলবো। কেমন? ৭ মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, আরো ৩টা পার্ট দেওয়া। এই ৩টা পার্ট আমরা মনোযোগ দিয়ে পড়ে ফেলবো। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা 10টা মেইন টপিক, এই 10টা মেইন টপিক গুছিয়ে পড়ে ফেললে আমাদের পড়াটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। এরপর চতুর্থ অধ্যায় কি? কোন চ্যাপ্টার? বাংলাদেশের অর্থনীতি। আমাদের জন্য একটু আতঙ্কের চ্যাপ্টার, একটু কঠিন একটা চ্যাপ্টার। চতুর্থ অধ্যায় থেকে আমরা এই যে জিডিপি, জিএনপি, পার ক্যাপিটা ইনকাম, এসব পড়বো, এসবের ম্যাথ ঠিক মতো পড়বো, মোট দেশজ উৎপাদনে বিভিন্ন খাতের যে ভূমিকা, আর মানব সম্পদ উন্নয়ন কিভাবে করা যায়, এই 5টা জিনিস গুছিয়ে বুঝে পড়ে ফেলবো। সাথে মানব সম্পদ উন্নয়ন সূচক, অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন কিভাবে বোঝা যায়, রেমিটেন্স বা প্রবাসী আয় আমাদের কিভাবে সাহায্য করে, আর বাংলাদেশের সাথে অন্যান্য যে উন্নয়নশীল দেশ, তার একটা কম্পারিজন আমরা দেখবো। এটা আমরা গুছিয়ে একটু পড়বো, অনেক ডেটা আছে এখানে ভাইয়া, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, ভয় পাওয়া যাবে না, ভয় পাওয়ার কিছু নাই, একটু মনোযোগ দিয়ে পড়লে সবকিছু একদম ইজি। পঞ্চম অধ্যায়ে আমরা বাংলাদেশের রাষ্ট্রের যে মূলনীতি, আমাদের দেশের 4টা মূলনীতির কথা বলা আছে, সেসব পড়বো।
বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, সংবিধান কিভাবে কাজ করে, প্রধান বৈশিষ্ট্য কি? সরকার পরিচালনায় সুশাসন, সুন্দর শাসন, ভালো শাসন কেন দরকার? এটা কিন্তু টপিক গুলো বইয়ে বেশ পয়েন্ট করে দেওয়া আছে। একটু গুরুত্ব দিয়ে জাস্ট পড়তে হবে আমাদের। আর বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ কাজ, কি কি অঙ্গ ছিল ভাইয়া? কি কি ছিল? শাসন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগের কথা বলা আছে, তাই না? আইন বিভাগ আছে, সরকারের শ্রেণী বিভাগ, সরকারের কি কি শ্রেণী বিভাগ, কি কি রকম সরকার কিভাবে কিভাবে কাজ করে সেটা পড়বো। আর স্থানীয় সরকারের বিভিন্ন অঙ্গ কাজ, স্থানীয় সরকারের বিভিন্ন পার্ট আমরা এখানে পড়বো। সাথে ৬ নাম্বার চ্যাপ্টার যেটা আমরা মাত্র পড়লাম, মাত্র বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন। এখান থেকে আমরা পড়বো বাংলাদেশের সংস্কৃতির পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য, বাংলাদেশের সংস্কৃতির পরিবর্তন ও উন্নয়নের বিভিন্ন দিক। পরিবর্তন আর উন্নয়ন নিয়ে, পরিবর্তন আর উন্নয়ন বলতে কি বোঝায়, কিভাবে হয় সেটা আমরা পড়বো। আবার এই যে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন কিভাবে হয় সেটাও পড়বো। সাথে বাংলাদেশের প্রেক্ষিতে বিভিন্ন সংস্কৃতির পরিবর্তন ও উন্নয়ন, বাংলাদেশের সংস্কৃতির পরিবর্তন ও বিকাশের ধারা, বাংলাদেশের সংস্কৃতির পরিবর্তন এবং বিকাশের ধারা দেখতে কেমন সেটা আমরা পড়বো। আবার বাংলাদেশের প্রেক্ষিতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবর্তন, এই যে আমরা পড়লাম না সংস্কৃতায়ন, সাংস্কৃতিক ব্যক্তি, সাংস্কৃতিক আত্মীকরণ, সাংস্কৃতিক আদর্শ, এইসব একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, বুঝতে হবে কিন্তু কনসেপ্ট। না বুঝলে এখনো কিন্তু সময় আছে ভাইয়া, ক্লাস এখনো চলছে, যদি না বুঝো এখনো কমেন্টে জানাও। বাংলাদেশের সংস্কৃতির পরিবর্তন ও উন্নয়ন ধারণা, বাংলাদেশের সংস্কৃতির পরিবর্তন কিভাবে হচ্ছে আর এই উন্নয়ন ধারণাটা কি সেটা আমরা পড়ে ফেলবো। তাহলে এখান থেকে কয়েকটা জিনিস দাগিয়ে দেওয়া। এখন তোমরা জানো কিছু চ্যাপ্টার অনেক ডেটা দেওয়া, কিছু চ্যাপ্টার আমাদের জন্য অনেক ইজি, যেমন পরিবারের চ্যাপ্টারটা। আবার কিছু চ্যাপ্টারে হিস্ট্রি দেওয়া, এত সাল, এত মানুষের নাম। এখানে খেয়াল রাখতে হবে যে কোন চ্যাপ্টারে কতটুকু গুরুত্ব দিলে তোমার মনে রাখতে সুবিধা হচ্ছে, ইজি হচ্ছে, সেইভাবে আমরা চ্যাপ্টারগুলো পড়বো। আর একটা জিনিস ভোলা যাবে না, এই যে সাল বা মানুষের নাম দেওয়া, পরীক্ষার খাতায় স্মার্ট হওয়ার জন্য, ভাই আমি তো পড়ছি মনে হয় এরকম হবে, একটা সাল বসিয়ে দিলাম, একটা মানুষের নাম লিখে দিলাম, এইভাবে লেখা যাবে না। যেইটা মনে থাকবে, যতটুকু মনে থাকবে সেটাই লিখতে হবে। ভুল সাল লিখে নাম্বার কম পেলে কিন্তু তখন খারাপ লাগবে। এর থেকে যতটুকু পারি প্রপারলি পড়বো, তারপরে সেটাই পরীক্ষার খাতায় লিখবো। ভুল কিছু পরীক্ষার খাতায় লেখা যাবে না স্মার্ট হওয়ার জন্য, কেমন? তাহলে ৬টা চ্যাপ্টার, এই ৬টা চ্যাপ্টারের যে জিনিস তোমাদের দরকার সেটা তোমাদেরকে দেওয়া হলো। তোমাদের সবাইকে এসএস এর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, তোমাদের ঈদ অনেক ভালো কাটুক, তোমরা অনেক আনন্দ করো ঈদে, এই শুভকামনা থাকলো। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া, সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের ৬ নাম্বার চ্যাপ্টার, এই যে বাই বইলো না ভাইয়া, তোমাদের ৬ নাম্বার চ্যাপ্টারে কি কি সমস্যা বলো তো? ৬ নাম্বার চ্যাপ্টারে কি কি সমস্যা? ৬ নাম্বার চ্যাপ্টারে কোনো সমস্যা নেই? সব ক্লিয়ার? সব বুঝতে পেরেছো? আচ্ছা, যেহেতু সব বুঝতে পেরেছো তাহলে ক্লাস আর লেন্দি করব না, অনেক রাত হয়ে গিয়েছে। সামনে ঈদ, তোমরা হয়তো অনেকে ঈদে আনন্দ করবে, অনেক কিছু করবে। সেই সাথে এটা মাথায় রাখতে হবে ভাইয়া, পড়াশোনা কিন্তু গুছিয়ে করতে হবে। আগে পড়লে, আগে এইচডব্লিউ কমপ্লিট করলে, হোমওয়ার্ক কমপ্লিট করলে ঈদে প্রপারলি আনন্দ করতে পারবে। পড়া যদি ঝুলিয়ে রাখো, পড়া যদি বাকি রাখো, তাহলে কিন্তু ঈদের দিনও দেখবা যে ভয় লাগতেছে যে সামনে পরীক্ষা, সিলেবাস কতটুকু করব, গোছানো হয় নাই, কি করব। তাই অবশ্যই অনেক আনন্দ করবে, সাথে একটু হলেও পড়াশোনা করবে। তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা, অনেক আনন্দের একটা সুন্দর ঈদ কাটাও। তোমাদেরকে এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করার জন্য অনেক ধন্যবাদ, এবং তোমাদের সবাইকে অবশ্যই ঈদ মোবারক এসিএস ফিউচার স্কুলের পক্ষ থেকে। এবং আজকের ক্লাস বিজিএস এর এখানে শেষ হচ্ছে। তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ।